একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ বাড়ানোর ঘোষণা। 2 দিনে এই দুই বড় সিদ্ধান্তের পরও উন্নতি নেই জ্বালানি তেল পরিস্থিতির। আগের মতোই রয়ে গেছে গ্রাহক ভোগান্তি, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষমানদের লাইন। আর সার্বিক অব্যবস্থাপনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। মিরপুর ডিওএইচএস এবং ঢাকা ক্যান্টনমেন্টের মাঝামাঝি এলাকায় সুমাত্রা ফিলিং স্টেশন। গেল বছরের এই সময়ে দিনে 9,000 লিটার ডিজেলে গ্রাহক চাহিদা পূরণ করা গেলেও এখন মজুদ ফুরিয়ে যাচ্ছে 8 থেকে 12 ঘন্টায়। ফলে লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষায় লোকাল বাস ও মালবাহী ট্রাক চালকরা। টাকা বেশি দিয়া তেল নেবো, কিন্তু আমি তেল পাইতেছি না, আমি গাড়িও চালাইতে পারতেছি না। কালকে রাত তো 12:30 আইছি, মাত্র 20 টাকা রুটি খাইছি আর খালি পানি খাইতে। সারা রাত মশার কামড়, আবার পোলাপানের চুরি চিন্তাই ভয়। খরচ ওই যে যেটা কামাইতেছে এটাই তো রাস্তায় খরচ করে চলে যেত, বাসে তো আর নিয়ে যেতে পারতেছি না। তেলও নাই, ইনকামও নাই, পকেটের টাকা ভাঙে ভাঙে খাই, পরিবার পরিজন না খাওয়া মতন রাস্তায় যাত্রী কষ্ট পাইতেছে। বরাদ্দর বৃদ্ধি যদি একটু করা হয়, আর একটু করা হয়, তাহলে আমার ইনশাআল্লাহ 24 ঘন্টা রেশনিং করে তেলটা আমি দিতে পারবো, কোনো সমস্যা হবে না। দাম বৃদ্ধির একদিন পরই ডিপো থেকে ফিলিং স্টেশনে জ্বালানি তেল ভেদে সর্বোচ্চ 20% পর্যন্ত সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয় বিপিসি। কিন্তু সেই নির্দেশনার বাস্তবায়ন নেই সবখানে। ফলে ভোগান্তি কমেনি মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদেরও। আমার ওয়াইফ 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছে যেন আমি আজকে তেলটা নিয়ে বাসায় ফিরতে পারি। আমাদের কাজকাম সব বন্ধ করে এনে আমরা তেল নিতে আসি। আমার কথা হচ্ছে আরো 20 টাকা বাড়াক, তার উপরও আমরা সিরিয়ালে তেল নিতে চাই না। আরো 50 টাকা বাড়াক, তাও সিরিয়ালে আমরা তেল নিতে চাই না। পাম্পে তো তেল নাই, তাহলে সরবরাহ বাড়াইলো কিভাবে? খালি তো দাম বাড়ানোর ব্যাপারে বাড়াইছে। সচল পাম্পগুলোতে যানবাহনের চাপ এখন রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজটের বড় কারণ হয়ে উঠছে, যার মধ্যে উল্লেখযোগ্য কালশী ইসিবি চত্বর, মহাখালী বাস স্টেশন, আসাদ গেট, তেজগাঁও এবং শাহবাগ এলাকা, যেখানে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ, এমনকি সেনা সদস্যরাও। সার্জেন্ট, পুলিশ, আর্মির এগুলো ব্যবহার করে খারাপ করে, এটা সবচেয়ে ঠিক করা দরকার। আমরা তো শখ করে রাস্তায় বসে নেই, আমাদের তো কোনো চাওয়া পাওয়া, আমরা তেল নিতে আসছি, আমরা যাবো কোথায়? তেল তো রাস্তায় সিরিয়াল দিতে হবে না। সংকটকালীন সরকার মজুদ বাড়াচ্ছে, বাট গ্রাহককে দিচ্ছে না, রাস্তাতে ভোগান্তি দিচ্ছে। তেলটা অ্যাভেলেবেল আবার যেভাবে দিচ্ছে, আমরা যেভাবে বিজনেস করছি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেবে, সরকার দিতে থাকুক। সংকট পড়লে সরকার বলবে যে আমরা সংকটকালীন সময়, এটা সারা বৈশ্বিক সমস্যা। এখানে তো সবাই দাঁড়ায় আছে রোদের মধ্যে, আমি বেকার বসে আছি কারণ সবাই পানি খাওয়াচ্ছি। বর্তমানে সারা দেশে দৈনিক 13,048 টন ডিজেল, অকটেন 1422 টন এবং পেট্রোল 1511 টন বিক্রির নির্দেশনা রয়েছে বিপিসির। রাকিব হোসেন, 71, ঢাকা। একলাফে জ্বালানি তেলের দাম প্রায় 17% পর্যন্ত বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, এমন শঙ্কা বিশ্লেষকদের। বলছেন সরকারের এই উদ্যোগ বাড়াতে পারে মূল্যস্ফীতি, খরচ বাড়বে ব্যবসা বাণিজ্যে, যদিও ভর্তুকির চাপ কমাতে বিকল্প ছিল না সরকারের হাতে। মিসবাহ হাসানের রিপোর্ট। 5 বিঘা জমিতে কৃষিকাজ করে চলে কেরামত মিয়ার সংসার। একদিন পর পর 5 থেকে 7 লিটার ডিজেলের প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে তা পাচ্ছেন না চাহিদা মতো, ফলে ব্যাঘাত ঘটছে চাষাবাদে। এমন পরিস্থিতিতে লিটার প্রতি ডিজেলের দাম 15 টাকা বাড়ানোয় বাড়তি দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ফলে আশঙ্কা রয়েছে ফসল বিক্রি করে খরচ ওঠানো নিয়ে। তেল মেশিন চালায় লাভ হইব না বাবা, খরচ হয়ে গেল টাকা, কিন্তু আমার এখানে যান বেরিয়ে যায়, আর তেল পাওয়া যায় না, বেশি চাইলে দেয় না, ওই ডেলি যায় আনন্দ নাকি, তখন দাম বেশি 25 টাকা। ঢাকা থেকে ঝিনাইদহে পণ্য পৌঁছাতে 14,000 টাকার চুক্তি করে ডিজেলের অপেক্ষায় ট্রাক চালক মোবাশ্বের আলী। কিন্তু হঠাৎ করে তেলের দাম বাড়ায় বড় লোকসানের মুখে তিনিও। 15,500 টাকা নেওয়া লাগবে, আর নাইতে নিজের গাড়ি থেকে যাবে, যদি না দেয় ওই ভাড়া। 15 টাকা করে বেড়ে গেল পার লিটারে, এতে আমাদের ভাড়া 10 টাকা বাড়বেও না কমবেও না। পণ্য উৎপাদন থেকে সরবরাহ, এমনকি শিল্প কারখানার উৎপাদনেও ব্যবহৃত হয় ডিজেল। ফলে দাম বাড়ানোর কারণে তার বহুমুখী প্রভাব পড়বে সবখানে। এই ব্যবসায়ী নেতা মনে করেন দীর্ঘদিন ধরে চাপে থাকা অর্থনীতিকে আরও বিপদে ফেলবে সরকারের এই সিদ্ধান্ত। শিল্পে আমরা ডিজেল দিয়ে জেনারেটর চালাই, পরিবহন করি, এবং তাছাড়াও আমাদের কিছু কিছু ক্ষেত্রে ডিজেল লাগে, গ্যাস এবং ইলেকট্রিসিটি বাদে। তো সেখানে তো আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হবে হয়তো, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো, এটা নিঃসন্দেহে।
বিশ্লেষকরা মনে করেন চলমান পরিস্থিতিতে মোটা ভর্তুকি টেনে যাওয়া সরকারের পক্ষেও কঠিন। তবু সমন্বয়ের উদ্যোগ নেওয়া দরকার ছিল ধাপে ধাপে। এই উদ্যোগগুলোর মাধ্যমে জ্বালানির প্রাপ্যতা বৃদ্ধির কোনো সুযোগ নেই, বরঞ্চ সরকারের ব্যয়ের আর্থিক ব্যয়ের যে চাপটি পড়ছে সেই চাপটুকু কিছুটা সরকার এর মাধ্যমে হয়তো হ্রাস করতে পারেন। ডিজেলের মূল্য বৃদ্ধি এবং পেট্রোল অকটেন মিলে মূল্যস্ফীতিজনিত প্রতিক্রিয়াটি যথেষ্টই বড় হবে বলে আমাদের কাছে আশঙ্কা রয়েছে। সরকার পর্যাপ্তভাবে এটিকে মনিটর না করেন বাজারে মূল্য সমন্বয়ের বিষয়টি, তাহলে যতটুকু যা বাড়ার কথা তার থেকেও হয়তো মূল্যস্ফীতি প্রতিক্রিয়াটি জনভোগান্তিতে আরও বেশি হতে পারে। সংকট উত্তরণে এই খাত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। অর্থবছরের ৮ মাসে দেশে চাল আমদানি বেড়েছে প্রায় ৩৫%। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৫ কোটি ৫৩ লাখ ডলারের চাল আমদানি হয়, যা আগের অর্থবছরে একই সময় ছিল ২৮ কোটি ডলার। একই সময়ে দেশে গম আমদানি বেড়েছে ৩৭% ওপরে, যার অর্থমূল্য ছিল ১৪৫ কোটি ডলারের বেশি। এ সময় ভোজ্য তেলের আমদানি ৬.৫% বেড়ে দাঁড়ায় ১৭৫ কোটি ডলারে। তবে সবচেয়ে বেশি ১১৯% ব্যয় বাড়ে অপরিশোধিত জ্বালানি তেলে। বিপরীতে কমেছে তুলা ও চিনির আমদানি ব্যয়। সব মিলিয়ে ৮ মাসে ব্যয় ছিল ৪,৮৭৩ কোটি ডলার, বছর ব্যবধানে যা প্রায় ৫% বেশি। এপ্রিলের ১৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২১২ কোটি ৭০ লাখ ডলার। গেল বছরের একই সময়ের তুলনায় যা ২৩.৮% বা ৪১ কোটি ডলার বেশি। এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছর এখন পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২,৮৩৩ কোটি ডলার। গেল বছরের একই সময় যা ছিল ২,৩৫০ কোটি ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর প্রবাসী আয় বেশি এসেছে ২০.৬%। উল্লেখ্য, সবশেষ মার্চে দেশে মোট রেমিটেন্স আসে রেকর্ড ৩৭৫ কোটি ডলার, আর সবশেষ অর্থ বছরে ছিল ৩,০০০ কোটি মার্কিন ডলারের উপরে। নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় বিপাকে দেশের টেলিযোগাযোগ খাত। দায়িত্বের শেষ দিকে এসে অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেয়া এমন নীতিমালা বিনিয়োগ পরিপন্থী বলে অভিযোগ করেছেন দেশি উদ্যোক্তারা, যা থেকে উত্তরণে বাজেটের আগেই সমাধানের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দুর্লভ মজুমদার। দেশের টেলিযোগাযোগ খাতে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশিদের আকৃষ্ট করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এজন্য ক্ষমতার শেষ দিকে এসে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যাতে শুরু থেকেই আপত্তি ছিল দেশীয় বিনিয়োগকারীদের। বিএনপির নির্বাচনী ইশতেহারে ও তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দলটির প্রধান তারেক রহমান। এজন্য বাড়তি তাগিদ দেওয়া হয় টেলিযোগাযোগ অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে, কিন্তু তা বাস্তবায়ন না হয় অসন্তুষ্ট খাত সংশ্লিষ্টরা। মেজর যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে আমাদের ক্ষেত্রে না বসে এটা যদি আবারও এটা অ্যাপ্রুভ হয়ে যায় বা এটা যদি যেটা খসড়া দিয়েছিল সেখানে দেখেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের একটা বিশাল একটা অঙ্ক এখানে আছে। ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে, তারা যদি এই লেয়ারগুলোতে কাজ করতে পারে, তাহলে এখন যারা কাজ করছি আমরা এখানে সেই ৫ লাখ এমপ্লয়ি তারা কি করবে? তো আমাদের কাছে এইটা একটা বিশাল, কারণ আমাদের থাকা না থাকার প্রশ্ন চলে আসতেছে। এখন পর্যন্ত সরকারের আপনি আইসিটি প্রায়োরিটি এগুলো যদি দেখেন, সেই প্রায়োরিটির মধ্যে টেলিকম পলিসি বা আইসিটি পলিসি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অ্যাক্টিভিটি, কোনো কর্মকাণ্ড বা কোনো কথার মাধ্যমে এখন পর্যন্ত আমরা দেখি নাই। নতুন নীতিমালায় বিদেশি মোবাইল অপারেটরদের ব্যবসার পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগের সুবিধার বিধান রাখা হয়েছে, যা পুরোপুরি নিষিদ্ধ করা হয় দেশি বিনিয়োগকারীদের জন্য, যা কিনা সংকুচিত করতে পারে স্থানীয়দের ব্যবসার সুযোগ। তাই আসছে বাজেটের আগে বিষয়টির সমাধান চান খাত সংশ্লিষ্টরা। বাতিলের আগে সরকার অবিলম্বে এই যে তার অ্যাডমিনিস্ট্রেশনের যে পোস্টগুলো চেঞ্জ করা দরকার সেটা তারা করবে এবং তাদেরকে দৃঢ় নির্দেশ দিবে যে আগামী 15 দিন, 30 দিন, 45 দিনের মধ্যে রিলেভেন্ট সমস্ত স্টেক হোল্ডার ইনক্লুডিং জেনারেল পিপল তাদের সাথে কথা বলে তারা আরেকটা ড্রাফট পলিসি পেশ করবেন। তারপর সেটা নিয়ম অনুযায়ী যদি সংসদে যেতে হয় সংসদে যেয়ে সেটাকে র্যাটিফাই করে এই পুরনো যে পলিসিটা তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিল, যেটা আমাদের দেশের জন্য একটা আমি মনে করি হুমকি শুরু, সেটাকে পরিবর্তন করবেন। ইন্টারনেটের যে ভ্যাটের এখন 5% সুবিধা দেওয়া হচ্ছে সেটা হয়তোবা উইথড্র করে নেওয়া হতে পারে এবং আবার প্রিভিয়াসলি 15% ভ্যাট আসতে পারে। আমরা আশা করছি যে ওনারা স্টেক হোল্ডার একটা মিটিং করবে, কিংবা আমাদের অ্যাসোসিয়েশন কিংবা পার্সপেক্টিভ যে অ্যাসোসিয়েশনগুলি আছে কিংবা স্টেক হোল্ডার আছে ওনাদের সবার সাথে বসে রিভিউ করবে। সবশেষ 2024-25 অর্থবছরে টেলিকম খাত থেকে সোয়া 2,000 কোটি টাকার উপরে রাজস্ব আদায় করে সরকার। চলতি অর্থবছর এই লক্ষ্যমাত্রা পৌনে 4,000 কোটির উপরে।
রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ট্রাম্পের ইরানি জাহাজ জব্দের খবরে ৫.৫% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ফলে বিশ্ববাজারে আবারও প্রতি ব্যারেলের দাম উঠেছে $৯৫। দুই দেশের মধ্যে চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চলার ঘোষণা দেন ট্রাম্প। এর জেরে আবারও হরমুজ বন্ধ করে ইরান, যাকে কেন্দ্র করে আবারও অস্থির পুরো মধ্যপ্রাচ্য। উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম ওঠানামা করছে। যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৭০ নিচে ছিল। ৯ মার্চ তা প্রায় $১২০ পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী দেখা দেয় জ্বালানির ঘাটতি। বিশেষ করে এশিয়ার দেশগুলো সবচেয়ে চাপে পড়েছে, কারণ এই অঞ্চলের প্রায় ৯০% জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকটে বিশ্বজুড়ে বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। ফলে মার্চে বৈশ্বিক বিক্রি ছাড়া রেকর্ড প্রায় ১৭.৫ লাখ ইউনিট। মূলত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই বেড়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। তবে ব্যতিক্রম যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটিতে শুল্ক সুবিধা বাতিল হওয়ায় কমেছে বিক্রি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। তথ্য বলছে সারা বিশ্বে শুধুমাত্র মার্চ মাসেই নিবন্ধন হয় প্রায় ১৭.৫ লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৫% বেশি। আর ইউরোপে ৩৭% বেড়ে বিক্রি হয় ৫.৫ লাখ বৈদ্যুতিক গাড়ি। সংশ্লিষ্টদের মতে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া দেশগুলোতে মূলত বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এই যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও থাইল্যান্ড। এছাড়া চীন, ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে অন্য দেশগুলোতেও গেল মাসে নিবন্ধন বেড়েছে ৭৯%। তথ্য অনুযায়ী গেল মাসে জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ ১ লাখ ইউনিট, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭% বেশি। এ সময় যুক্তরাজ্যের বিক্রি ১,৩৯,০০০। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে বিক্রি হয় ২,২১,০০০ ইউনিট, যা গত বছরের প্রথম ৩ মাসের তুলনায় ২২% বেশি। বিক্রি বেড়েছে ইউরোপের অন্যান্য দেশেও। গেল মাসে ফ্রান্সে ৬২,০০০, নেদারল্যান্ডসে ১৯, নরওয়ে ও সুইডেনে ১৮,০০০ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়। তবে ব্যতিক্রম দেখা গেছে যুক্তরাষ্ট্র ও চীনে। দেশ দুটিতে উল্লেখযোগ্য হারে কমেছে বিক্রি। মূলত বৈদ্যুতিক গাড়িতে কর সুবিধা বাতিল ও কার্বন নির্গমনের মান শিথিল করায় যুক্তরাষ্ট্রে কমেছে বিক্রি। আর গাড়ি বদলে ভর্তুকি বন্ধ করেছে চীন। ফলে ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি কেনায় আগ্রহী চীনা ক্রেতারা এখন ঝুঁকছে বড় গাড়ির দিকে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।